নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা লালির প্রেম। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। লালির প্রেম সম্বন্ধে গল্প লেখা সম্ভব হলেও লালিকে কোনো তরুণ বয়সী লাবণ্যময়ী মানবী মনে করলে ভুল করা হবে। যদিও লালি মানুষের মতো দুহাত ঝুলিয়ে সোজা হয়ে বসতে পারে, আর তার গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণ না হলেও কাঞ্চন বর্ণের কাছাকাছি, তবু তার লেজ আছে, সুতরাং সে কুকুর। আমাদের সংসারে লালি ছাড়া আরেকটি মানবেতর প্রাণী আছে। নব দুর্বাদলের চেয়েও গাঢ় সবুজ রঙের টিয়া পাখি ফুলি। লালির গায়ের রং গাঢ় পীতবর্ণ। ও রং কালো রঙের চেয়ে লাল রঙের নিকটতর বিবেচনা করেই বোধহয় লালি নামকরণ হয়েছে। একটি মেম সাহেব কর্তৃক উপহৃত হয়ে পাঞ্জাবির পকেটে অবস্থান করে লালি যেদিন আমাদের সংসারে প্রবেশ করে, তখন তার চোখ ফোটেনি। কাঁচের নল মুখে ঢুকিয়ে অতি কষ্টে তাকে দুধ খাওয়াতে হতো। নিরতিশয় যত্ন এবং সাবধানতার সঙ্গে মানুষ করে তোলার পর লালি মানুষের মতো কথা কইতে পারলে না বটে, কিন্তু মানুষের মতোই কথা বুঝতে শিখলে। তার কিছু পরে কথা বোঝাতেও শিখলে। বাইরের দরজায় কড়া নাড়া শব্দ হলে তৎক্ষণাৎ ঘেউ ঘেউ করে ডাক দিয়ে লালি জানিয়ে দেয়, লোক এসেছে, দরজা খোলো। দরজা খোলার পর যদি দেখা যায় আগন্তুক বাড়ির লোক অথবা পরিচিত ব্যক্তি, তাহলে এক আধটা ডাক দিয়ে লালি চুপ করে যায়। যদি দেখা যায় আগন্তুক নবাগত অপরিচিত মানুষ, তাহলে অপরিচ্ছন্ন বেশের ইতর লোকের ক্ষেত্রে লালি তারস্বরে অবিরাম চিৎকার করতে থাকে। অর্থটা, আগন্তুক ভালো লোক মনে হচ্ছে না, কেউ অবিলম্বে এসে যথোচিত ব্যবস্থা অবলম্বন করো। আর অপরিচিত আগন্তুক যদি সুবেশ ভদ্রলোক হয়, তাহলেও লালি চিৎকার করে, কিন্তু সে চিৎকারের ব্যঞ্জনা অন্য প্রকারের। এটুকু সে বুঝে নিয়েছে যে অপরিচিত ভদ্রলোক যারা আমাদের গৃহে আসে, তাদের শতকরা 95 জন আমারই সঙ্গে দেখা করতে আসে। সুতরাং তেমন কেউ এলে দোতলা সিঁড়ির নিম্ন প্রান্তে গিয়ে সে ডাকতে আরম্ভ করে, এবং সিঁড়ি ভেঙে আমাকে নামতে দেখলেই ডাকের সুরটা অনুযোগের সুরে পরিবর্তিত করে নিয়ে যেন বলতে থাকে, কি আশ্চর্য, এত দেরি করতে হয়, ভদ্রলোক অনেকক্ষণ বসে রয়েছেন যে। তারপর আমার পিছনে পিছনে বৈঠকখানায় প্রবেশ করে আগন্তুকের দেহ শুঁকতে আরম্ভ করে। মেয়েদের প্রতি লালি সাধারণত একটু কম কঠোর। সে এখনও মেয়ে এবং পুরুষকে সমদৃষ্টিতে দেখতে শেখেনি। সর্ববিষয়ে পুরুষদের সঙ্গে মেয়েদের সমকক্ষ বিবেচিত হবার দাবি সম্বন্ধে এ পর্যন্ত অজ্ঞ থাকায় এখনও সে মেয়েদের পুরুষের চেয়ে কিছু কম অনিষ্টকর প্রাণী বলে মনে করে। তাই তার ডাকের মধ্যে মৃদুতার একটা বিশেষ আভাস পেলে আমরা কোনো অপরিচিতার শুভাগমনের ইঙ্গিত লাভ করি। লালির মাস আষ্টেক বয়সকালে একদিন হঠাৎ দেখা গেল সে সামনের দিকের বাঁ পা পাততে পারছে না, 3 পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কেউ তার পায়ে আঘাত করে থাকবে মনে করে আমরা বাড়িসুদ্ধ সকলে ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়ে উঠলাম। সর্বজনপ্রিয় লালিকে কে আঘাত দিতে পারে তার দূরতম অনুমান করতে অসমর্থ হয়ে তেমনি আমরা দুশ্ছেদ্য সমস্যা জালে জড়িয়ে পড়লাম। খানিকটা সমাধান দেখা দিলে মাসখানেক পরে একদিন দেখা গেল লালি তার সামনের দিকে ডান পাও পাততে পারছে না, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা বন্ধ করে কোনো প্রকারে বসে বসে ঘেঁষটে ঘেঁষটে চলার কাজ সারছে। তাহলে লাঠির ঘা নয়, বাত কিংবা ওই রকম আর কিছু। পিছনের 2 পায়েও বাত সংক্রামিত হলে লালি ব্যাঙের মতো থপথপ করে লাফিয়ে লাফিয়ে চলবে,
অথবা আর কি করবে ভেবে আমরা আকুল হয়েছি এবং আর নিশ্চিন্ত না থেকে চিকিৎসার একটা শাস্ত্রীয় ব্যবস্থা অবলম্বন করবার সংকল্প করছি, এমন সময়ে গৃহে দেখা দিলেন এক ব্যক্তি। পশু পক্ষী, বিশেষত কুকুর সম্বন্ধে যার কিছু জ্ঞান আছে। তিনি বললেন, লাঠির আঘাতও নয়, বাতের আক্রমণও নয়, লালি এক বিশেষ জাতীয় জার্মান কুকুর, যাদের সামনের পায়ের বাঁকা গঠনই স্বাভাবিক গঠন। সে যাই হোক না কেন, লালি যে সত্যই এক বিশেষ জাতের কুকুর একদিনও তার প্রমাণ দিলে, মানুষের মতো খাড়া হয়ে বসতে পারা দেখিয়ে। দেখা গেল হনুমান অথবা ক্যাঙ্গারু যেমন সোজা হয়ে বসতে পারে, ঠিক তেমনইভাবে সামনের দিকের পা দুটোকে একেবারে নড়বড়ে হাতে পরিণত করে শূন্যে ঝুলিয়ে টেবিলের ওপর মাংসাহারের অত ব্যক্তির দিকে লোলুপ নেত্রে চেয়ে ঊর্ধ্বমুখে লালি খাড়া হয়ে বসে আছে। সোজা হয়ে বসবার উপযোগী তার পাছার গড়ন বিশেষভাবে প্রশস্ত এবং সমতল। সুদীর্ঘ জীবনে কুকুর সম্বন্ধে অভিজ্ঞতা নিতান্ত অল্প নয়, কিন্তু সামনের দিকের পায়ের সাহায্য ব্যতি রেখে মানুষের মতো সোজা হয়ে বসতে পারা কুকুরের অভিজ্ঞতায় লালি প্রথম এবং বোধ করি শেষ। তারের তানজামে আসীন হয়ে ফুলি যেদিন আমাদের গৃহে প্রবেশ করলে, তখন লালি 15 মাসের তাগড়া কুকুর। তার সম্মুখে পায়ের বিকৃতি সম্পূর্ণ লোপ পেয়েছে। লুব্ধ, ক্রুদ্ধ অথবা উৎসাহিত হলে সে তীর বেগে 4 পায়ে ছুট মারতে পারে। আহার বিষয়ে তার পছন্দ অপছন্দ যথেষ্ট। সাত্ত্বিক আহার্যের মধ্যে দধিতে এবং রাজসিকের মধ্যে মাংসে তার প্রচুর রুচি। তবে দধি এবং মাংসের মধ্যে যদি নির্বাচনের প্রশ্ন ওঠে, তাহলে অবশ্যই মাংস। রান্নাঘর থেকে যখন মাংস রাঁধার গন্ধ নির্গত হয়, তখন লালির উৎসাহের অন্ত থাকে না। ফুলির প্রতি প্রথম দৃষ্টিপাতে লালি 3 বার ডাক দিলে, ঘেউ ঘেউ ঘেউ। আমরা সকলে তার অর্থ করলাম, তুই আবার কোথা থেকে এ বাড়িতে মরতে এলি? তৎক্ষণাৎ ফুলি উত্তর দিলে, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ, অর্থাৎ তুই একাই যে এ বাড়িতে মরবি সে কথা তোকে কে বললে? লালি বললে, ভেউ, অর্থাৎ দূর হ। ফুলি উত্তর দিলে, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ, অর্থাৎ দূর হব তোর কথায় নাকি? লালির এলাকা গৃহের 1 তলা। ফুলি স্থান পেলে দোতলার বারান্দার দক্ষিণ কোণে, যার নিম্নে 1 তলায় লালি সাধারণত বসে রোদ পোয়ায়। সেখান থেকে লালি হুঙ্কার ছাড়ে, ঘেউ ঘেউ ঘেউ। উপর থেকে ফুলি উত্তর দেয়, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ। বোঝা গেল দুজনে দুজনকে ভারী অপছন্দ করছে। ফুলির ওপর একটু মনোযোগী হলাম। সে যাতে সুপুষ্ট বাছাই করা ছোলা পায়, প্রতিদিন যাতে তার খাঁচা ধোয়া হয়, সেই সঙ্গে যাতে তাকে স্নান করানো হয়, ইত্যাদি বিষয় দৃষ্টি রাখতে লাগলাম। টিয়া পাখি কথা কয়। মাসখানেক ধরে সকাল সন্ধ্যা দুবেলা অধ্যাবসায়ের সহিত ফুলিকে পড়াতে লাগলাম। কিষ্টরাধা কিষ্টরাধা কিষ্টরাধা, পড়ো ফুলু, কিষ্টরাধা। কিন্তু অত কষ্ট করে পড়িয়েও কোনো ফল হলো না। মিনিট 10 ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে নিবিষ্ট চিত্তে আমার মুখে কিষ্টরাধা শুনে হঠাৎ কোনো এক মুহূর্তে গলাটা সরু করে এগিয়ে দিয়ে ফুলি চিৎকার করে ওঠে, টিয়া টিয়া টিয়া। হতাশ হয়ে আমি বলি, ছিয়া ছিয়া ছিয়া, ওরে পাপিষ্ট, ছোলা খাবার জম, পাপ মুখ দিয়ে একবারও কি কিষ্ট নাম বেরোলো না? সময়ে সময়ে ফুলি যেন আমার বেদনা বুঝতে পারে। ঘাড়ে রোঁয়া ফুলিয়ে 2 ঠোঁট ফাঁক করে ক্ষণকাল নিঃশব্দে কাটিয়ে হঠাৎ একটা শব্দ বার করবার উপক্রম করে। যেটুকু বেরোয় তাতে মনে হয় সে শব্দ যেন মানুষের ভাষার বর্ণমালার অন্তর্গত, কিন্তু ওই পর্যন্ত। হঠাৎ এক সময় গলা সরু করে চিৎকার করে ওঠে, টিয়া টিয়া টিয়া। নিম্নেই ক্রুদ্ধ লীলার ডাক শোনা যায়, ঘেউ ঘেউ ঘেউ। যদিও ফুলি কিষ্টরাধা নামে সাড়া দিতে অসমর্থ হল, মনে হয় লালির ঘেউ ঘেউ ডাকে সে বিভিন্ন অর্থে সাড়া দিতে আরম্ভ করেছে। পশুর ডাক পক্ষী বুঝেছে।
লালির ডাকের মধ্যে কি অর্থভেদ ফুলি উপলব্ধি করে তা বোঝা যায় না, কিন্তু প্রতিবাদে কখনো সে করে চ্যাঁ চ্যাঁ, কখনো চড়চড়, কখনো টিয়া টিয়া, কখনো বা আর কিছু। বোধ করি ওগুলো সাপ সাপান্তরের বিভিন্ন মাত্রার ব্যঞ্জনা। সে যাই হোক, লালি এবং ফুলির মধ্যে এই প্রকাশ বৈর সম্ভাষণ ক্রমশ সংখ্যায়, দৈর্ঘ্যে এবং প্রাবল্যে এতটা বেড়ে উঠল যে সংসারে যৎপরনাস্তি অশান্তি দেখা দিলে। উভয় যখন বচসা শুরু করে তখন অমানবীয় কোলাহলের দাপটে বাড়ির লোক অস্থির হয়ে ওঠে। একতলায় লালির কাছাকাছি যারা থাকে তাদের তো পরস্পরের মধ্যে কিছুক্ষণের জন্য কথোপকথন অসম্ভব হয়ে দাঁড়ায়। বোঝা গেল উভয়ের মধ্যে কোথাও একটা তীব্র জাতি বিদ্বেষ থাকার জন্য বনিবনার সম্ভাবনা নাই। সুতরাং দুজনকে একত্র রাখা চলবে না। লালি আমাদের গৃহের পুরনো অধিবাসী, তাই সে আমাদের কাছেই রয়ে গেল। ফুলিকে নিকটস্থ এক আত্মীয় গৃহে অন্তরিত করা হলো। সুদৃশ্য খাঁচার মধ্যে সুরূপ টিয়া পাখি পেয়ে আত্মীয়রা খুশি হয়ে সেরখানেক ছোলা কিনে এনে মহা উৎসাহে বাঁচতে বসে গেল। এদিকে শত্রু নির্বাসনের কল্যাণে লালির হাঁকডাক অনেক কমে গেল। কমে যাওয়ার চেয়ে থেমে যাওয়ারই কাজ বরাবর হলো। কড়া নাড়ার শব্দ হলে তেমন কোনো সাড়া দেয় না। নূতন লোক সামনে পড়লে একাধবার ডাক দিয়েই থেমে যায়। আমরা মনে করি ফুলির সঙ্গে চেঁচামেচি করে প্রশ্বাসের অনেক অপব্যয় হয়েছে, তাই দম নিচ্ছে। কিন্তু 5-7 দিন পরে খেয়াল হলো শুধু দম নিচ্ছেই না, খাওয়াও অনেক কমিয়ে দিয়েছে। খাদ্যের জন্য বাড়ির গৃহিণীর শাড়ি কামড়ে টানাটানি করা বন্ধ করেছে। দই মাখা ভাত তো শুঁকেও দেখে না, মাংস দিলে একটুখানি চেটে চুটে ফেলে রাখে। অধিকাংশ সময়ই তক্তপোষের তলায় আত্মগোপন করে থাকে। কেউ ডাকাডাকি করলে গোঁ গোঁ শব্দ করে হয় ভয় দেখায়, নয় বিরক্তি প্রকাশ করে। কারো কারো চোখে লালির চোখ সময় সময় জবা ফুলের মতো লাল মনে হয়। বিবরণ শুনে একজন বন্ধু বললেন, হাইড্রোফোবিয়ার পূর্ব লক্ষণ। অপর একজন বললেন, ডিসটেম্পারের। দুটোই খারাপ। চিন্তিত হয়ে বিলিতি পাস পশু চিকিৎসক আমাদের এক নাত জামাইকে তলব করলাম। লালিকে দেখে শুনে যথাসম্ভব পরীক্ষা করে তিনি বললেন, শারীরিক কোনো রোগ মনে হচ্ছে না, সম্ভবত মানসিক ব্যাপার। দুঃখ, অভিমান, ক্রোধ কিংবা ওই ধরনের কিছুর কোনো ইতিহাস আছে কি? একটু ভাবতেই ফুলির কথা মনে হলো। সবিস্তারে তার ইতিহাস জানালাম। হাসি মুখে নাতজামাই বললে, তাহলে ঠিক তাই। সকৌতূহলে জিজ্ঞাসা করলাম, কি ঠিক? কিছু মনে করবেন না তো দাদামশাই? না না, মনে আবার করব কি? অল্প বয়সে দিদিমণি বাপের বাড়ি গেলে আপনার যা হতো, ফুলি যাওয়াতে লালির তাই হয়েছে। চক্ষু বিস্ফারিত করে বললাম, বলো কি ভায়া, বিরহ? নির্ঘাত। ফুলিকে ফিরিয়ে আনুন, লালি আবার দই ভাত খেতে আরম্ভ করবে। তবে যে দুজনে দিনরাত ঝগড়া করত, সেটা ঝগড়া না ওদের ভাষায় প্রেমালাপ তা কেমন করে জানবেন? যথার্থ। সেই দিনই ফুলিকে আনতে পাঠালাম। ভেবেছিলাম আত্মীয়রা হয়তো একটু দুঃখিত হবে, কিন্তু দেখা গেল ফুলিকে ফেরত পাঠাবার জন্য তারা নিজেরাই ব্যস্ত হয়েছে। ফুলি ভালো করে ছোলা খায় না, ভালো করে ডাকে না, কিষ্টরাধা পড়াতে গেলে চ্যাঁ শব্দ করে খাঁচার মধ্যে তেড়ে আসে। এত দুর্বল হয়ে পড়েছে যে দাঁড়ের উপর বসতে পারে না, তলায় বসে চোখ বুজে ঝিমোয়। ফুলিকে এনে বৈঠকখানার মেঝেই বসানো হলো। লালি বসেছিল তক্তপোষের তলায়। ধীরে ধীরে বেরিয়ে এসে খাঁচার পাশে উপবেশন করল। সঙ্গে সঙ্গে ফুলি টপ করে দাঁড়ের উপর উঠে বসল। তারপর তাদের সম্ভাষণ আরম্ভ হয়ে গেল। এখন যেন আমরা ওদের ভাষা কতকটা বুঝতে আরম্ভ করেছি। লালি ডাকলে ঘেউ ঘেউ ঘেউ, অর্থ যেন তোমারে ছাড়িয়া থাকিতে পারে কি কেউ। ফুলি উত্তর দিলে টিয়া টিয়া টিয়া, অর্থাৎ তাই তো আবার ফিরিয়া এসেছি প্রিয়া,
লালির প্রতি প্রিয়া অপপ্রয়োগ নয়, কারণ লালি গোত্রে কুকুর হলেও জাতিতে কুক্কুরি অর্থাৎ মাদি। আর হিন্দিতে একটা প্রবচন আছে, বৃদ্ধ পাখি পড়া পড়ে না। ফুলি যখন কিষ্টরাধা পড়লে না, তখন সে বুদ্ধা তোতা, সুতরাং মদ্দা। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।